আচ্ছা, এটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রসঙ্গটা একটু বেশি পুরনো হয়ে গেছে, আলোচনা এখনো চলছে। প্রসঙ্গটা হলো সৌদি আরবকে কেন্দ্র করে তাকে প্রতিরক্ষা বাঁচাতে আগে ছিল পাকিস্তান, এখন তুরস্কের সাথে যোগ দিয়ে তারা একটা জোট বানিয়েছে। আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে এটা একটা ন্যাটো। ন্যাটো বলার, যে কোনো কিছুকে ন্যাটো বলার মূল কারণ হয় ন্যাটোতে একটা আর্টিকেল আছে, সম্ভবত আর্টিকেল 7, যেটা এদের চুক্তিতে আর্টিকেল 5 বলতেছে। ওখানে লেখা আছে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে বাকি সবগুলো দেশ নিজে আক্রান্ত হয়েছে বলে মনে করবে। এটা প্রথম দুনিয়াতে আসে 1949 সালে যখন ন্যাটো গঠিত হয় তখন থেকে। ব্যাকগ্রাউন্ডটা হলো যে এই প্রথম, যেটাকে আমরা পরবর্তীকালে সোভিয়েত বনাম আমেরিকা যে পোলারাইজেশন, যে মেরুকরণ, যে আমরা যেটা বলি কোল্ড ওয়ার শুরু হয়েছিল, ন্যাটো গঠনের ভিতর দিয়ে আসলে কোল্ড ওয়ারের সম্পর্কে পোলারাইজেশন দুটা পক্ষ, একটা সোভিয়েত ব্লক আর বাকি সবাই মিলে একটা আমেরিকান ব্লক। এই ব্লকের রাজনীতি শুরু হয়েছিল আসলে। এখন একালে কেউ জোট বানায় তাকে ওই ধরনের ক্লজ ঢুকাই দিলেই সেটা জোট হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা হলো প্রথম কথা, সবাইকে কান খুলে এই কথাটা শুনতে বলছি। 2 নম্বর হলো সৌদি আরব যে এই জোটটা বানিয়েছে এটা কোনো যুক্তিতেই ন্যাটোর মতো কোনো জোট না। কেন? আমরা নিশ্চয়ই ছায়া বুঝি। এই যে দেওয়ালে আমার ছবিতে পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে, এই জোটের পিছনে যে ছায়াটা আছে ওই ছায়াটা হলো ট্রাম্পের। ট্রাম্পকে দেখা যাচ্ছে ওখানে। ট্রাম্পের ছায়ার মধ্যে আপনি একটা জোট বানাইতেছেন, মানুষ বুঝবে না এটা কাদের জোট? এটা ন্যাটো বলে এরকম উস্কানি দিলে হবে? মানুষ বুঝতে পারবে এটা ন্যাটো, বিরাট ক্ষমতাবান। এটাকে একদিকে ন্যাটো বলতেছে ওই রিপোর্টের মধ্যে, আরেকদিকে কি হয়েছে, ইন্ডিয়া সবচেয়ে খুশি, তাদের আজ তাক পত্রিকার রিপোর্ট লিখতেছে এটা হলো সুন্নিদের জোট। দেখেন কাহিনী কি। আপনার কি জোট বানাইছে শিয়া সুন্নি ভাগ করার জন্য? শিয়া সুন্নি ভাগ করাটা কে আনছে? আর ভাগ করাটার অর্থ কি? ভাগ করার অর্থই তো হলো আমেরিকান ফরেন পলিসিতে পা দিলেন আপনারা। এই ইরান যুদ্ধটা যদি না লাগতো তাহলে তো আজকে আমরা দেখতাম ইসরায়েলের সবচেয়ে 1 নম্বর দোস্ত হইলো সৌদি আরব, যেটা অলরেডি হয়ে আছে 1 নম্বর দোস্ত, চুক্তি করা দোস্ত হয়ে আছে আমিরাত, আরব আমিরাত, ইউএইর সঙ্গে অলরেডি এই চুক্তি আছে। ইউএই হলো অগ্রগামী দল, দুবাই অগ্রগামী দল সৌদিদের। সৌদিদের সঙ্গে চুক্তিটা পরে হবে, আগে টেস্ট কেস হিসেবে আমিরাত, আরব আমিরাতকে ইউএই কে করে দেওয়া হয়েছিল। এটা নিয়ে অনেকবার আপনাদেরকে বলেছি। তাহলে সৌদি আরব এখনো ইসরায়েলতে বাইরে আছে, যেহেতু আমেরিকা আর ইরানের মধ্যে এই যুদ্ধটা শুরু হয়েছে, এবং যুদ্ধ শুরুর এক পর্যায়ে সৌদি আরব ঘোষণা দিয়ে, বোধ 1 মাসের মধ্যে ঘোষণা দিয়ে বলতে বাধ্য হয় যে আমরা ইসরায়েলের সাথে কোনো চুক্তি করছি না। সো কোনো অর্থেই এইটা কোনো ন্যাটো জাতীয় কিছু না। পরের প্রসঙ্গে আসি, যেটাকে ন্যাটো করবেন আপনি, প্রতিরক্ষা করবেন, কার প্রতিরক্ষা? সৌদি আরবের না, আপনি তো আমেরিকান প্রতিরক্ষা দেখতেছেন। আবার দেশগুলো দেখেন, প্রত্যেকটা দেশের ফরেন পলিসি হলো ট্রাম্পের আমেরিকা অভিমুখী। আপনি ট্রাম্পকে ঘাঁটি বানায় দিয়ে রাখছেন, ভাগাই দিচ্ছেন, আগে ভাগাই দিয়ে দেখান না মুরুদ আপনার কতটুকু, তখন না বুঝবো সৌদি আরব নিজে একটা জোট বানাইছে এবং নিজে এই জোট একটা ন্যাটোর মতন ইসলামী জোট হয়েছে। এটা কেন বিশ্বাস করবো আমরা? আপনার আমেরিকানদের তো ঘাঁটি বানাতে দিয়ে রাখছেন, আমেরিকান ঘাঁটি আপনার দেশে আছে, এবং সেই কারণে বারে বারে ইরান ওখানে হামলা দিবে, কারণ ওই ঘাঁটি থেকে প্লেন উড়ে গিয়ে, যুদ্ধ বিমান উড়ে গিয়ে ইরানে বোমা ফেলতেছে, ইরান কি পাল্টা হামলাটা দিবে না? তো এগুলো কি ফাজলাম, এগুলো আপনাদের, এগুলো কি, কিসের ভিত্তিতে, কিসের ভরসায় আপনারা মনে করতেছেন যে ইরান হামলা করবেন? একটা একটা করে আসি, এবার পাকিস্তানের ক্ষেত্রে আসি। আজকেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। মানে প্রত্যেকটা লোক 2 ধরনের কথা বলতেছে। ইসরায়েল যদি অবৈধ রাষ্ট্র হয় তাহলে আপনি জোটে গেছেন কেন? টাকার লোভে গেছেন, তাই না? একদিকে ইসরায়েলের বিরুদ্ধে এই শত্রুতা ঘোষণা দিতেছেন, আর কাজে করতেছেন কি? আপনি ট্রাম্পের সঙ্গে কোলে গেছেন। ট্রাম্পকে, নেতানিয়াহুর বন্ধু, এটাকে বলে দিতে হবে, না বললে বুঝবেন না। তো এই ফাজলাম কথা বলতেছে কেন? আর আমি বহুবার বলছি, আরেকবার বলে দিই, চীন সহ্য করতেছে পাকিস্তানকে কতদিন? যেদিন চীন মনে করবে যে পাকিস্তান এনাফ হয়েছে, খোদা হাফেজ, ও যেদিন আপনাকে ডেকে বলবে, ডেকেও বলবে না,
জাস্ট একটা ফোন করে বলবে যে এক করে ফিরে আসেন, এবং ওই সময় যদি ফিরে না আসেন দেন কোথা হাফেজ, আপনাদের অর্থনীতি পরের দিন ব্লক হয়ে যাবে একদম। এটা দুনিয়ার কারো জানতে বাকি আছে? আপনি কত দিকে ছড়াইছেন দেখেন। একদিকে ইরান থেকে চায়নাতে তেল আনতে দিচ্ছেন পাকিস্তান হয়ে, আবার ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ট্রাস্টি লোক, আবার সৌদি আরবের বন্ধু, ইনডাইরেক্টলি তার মানে ইসরায়েলের বন্ধু, আবার মুখে বলতেছেন না ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। মানে কথার কোনো তাল নাই। এই পাকিস্তান হলো সৌদি আরবের ফ্রেন্ড। এ গেল পাকিস্তানের অবস্থা। তুরস্ক দেখেন, বাংলাদেশে তুরস্কের অবস্থান দেখেন। হিজবুত তাহের, সবাই জানতাম আমরা যে হিজবুত তাহের অন্তত 2005-এর দিকে, 5-এর আগে থাকতেই তার হেডকোয়ার্টার হলো লন্ডনে। এখন কয় আমাদের হেডকোয়ার্টার, আমাদের মূল মুরব্বী হলো তুরস্ক। এই যেদিন থেকে কলমাতে আবার পতাকা সাদা অথবা কালো পতাকা ওড়ানো শুরু করছে, সেদিন থেকে জানতে পারছি। আর আমি উড়াদুরা খবর জানি নাই, বেশি দিন আগেও না, 4-5 বছর আগেও না, 4-5 বছর হবে না, হাসিনার পতনের পরেও আমার বাসায় হিজবুত তাহরিরের লোক আসতো ফ্রেন্ডলি, আমি তার সাথে ফ্রেন্ডলি কথা বলতাম। আমি এমনি এমনি কথাগুলো বলছি না আপনাদেরকে। যেদিন থেকে কলমা তৈরির পতাকা আনছে সেদিন থেকে তারা বলছে তুরস্ক হলো তাদের মাদার সংগঠন। এটি কি হলো? আচ্ছা, তুরস্ক নাই হলো, তার সবচেয়ে আরেকটা ঘনিষ্ঠ সংগঠন হলো বাংলাদেশের জামাত ইসলাম। এর সঙ্গে সম্পর্কটা আরো গভীরের। তাতে আমার কোনো দোষ নেই, আমার কিছু বলার নেই, থাকতেই পারে। কিন্তু কেমনে কম্বিনেশনটা কেমনে হলো? তার মানে হিজবুত তাহরির রাজনীতি সৌদি এই জামাতের রাজনীতি কি এক? থার্ড, খোদ তুরস্কের সরকারি লোকেরা ইঙ্গিত দিচ্ছে যে তারা এখনো খেলাফত ভালোবাসে। একটা কি হলো? তুরস্ক খেলাফত তো দূরে থাক, খেলাফতকে আনুষ্ঠানিকভাবে কনস্টিটিউশনালি উপরে বলা দিছে 23 সালে, 24 সালের নয়া কনস্টিটিউশনে লিখে বলাইছে যে এটা একটা রিপাবলিক। এমনকি ওই রিপাবলিকের কনস্টিটিউশনে লেখা আছে এটা একটা সেকুলার স্টেট, কথিত সেকুলার স্টেট। আবার এই যে বলে যে তারা খেলাফত ভালোবাসে, ওই খেলাফতের জমানার সুশ্রী দিয়ে দুনিয়ার অন্যান্য দেশের মুসলমানদের আপনারা আর একটা জায়গা করে নিতে চান। মানে এগুলো কি একটা খিচুড়ি হয়ে থাকলো না? হ্যাঁ, খিচুড়ি আসল কথাটা বলি না, এবার আসেন আসল কথাটা। আমেরিকার যত অস্ত্র, সিরিয়াস অস্ত্র, F-35 টাইপের অস্ত্র, এগুলো অস্ত্র বানানোর খরচ অনেক বেশি, যেহেতু আমেরিকান মিনিমাম ওয়েজ অনেক বেশি। এই কারণে এগুলো সাব কন্ট্রাক্টে বানাতে দেওয়া হচ্ছে, দেওয়া আছে তুরস্ককে। এবং এই সম্পর্ক তৈরি হয়েছে তাদের 16 সালের আমেরিকান কু, যেটা সেই কুটা ফেল করার পরে ঘুষ হিসেবে দিয়ার সম্পর্কটা ভালো করছে তখন থেকে। এই যে আমরা যে ড্রোন কিনতেছি এটা অরিজিনালি আমেরিকান বায়া তুরস্ক। তাইলে তুরস্কের অরিজিনাল ব্লক বা মাদার দেশ কোনটা? আরো শুনেন, এই যে আসাদ, সিরিয়ার এখন যারা শাসক, এটা কোত্থেকে আসলো? এটা আপনারা ভালো জানেন, আমার দর্শক শ্রোতারা। তারা অ্যান্টি ইরানি, শুধু না অ্যান্টি ইরানি কিন্তু ধরনটা বাদ দিলাম, তারা এই সপ্তাহে ঘোষণা দিচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক করবে, আব্রাহাম চুক্তিতে সাইন করবে। এবার বুঝছেন মানে কি? যখন কারো ক্যাম্প ডেভিড চুক্তির পরে এই শতকে 10-এর আশেপাশে তুরস্কের সাথে ইসরায়েল সম্পর্ক ভালো ছিল না, বাণিজ্যিক সম্পর্ক ছিল না, তাহলে এটা কেমন তুরস্ক? তুরস্কের দিকগুলো কোন দিকে? এক একটা এক এক দিকে, যখন যেখানে সুবিধা, যখন যেটা তার সুবিধা হয় মনে করে সেরকম। হ্যাঁ, এটা ম্যানুভার করতে পারে ভালো, এ কাজে অমুক, সে কাজে তমুককে দিয়ে পিছলাতে পারে, তো এইভাবে চলবে। তাহলে সৌদি আরব কাকে ডেকে আনছে? ওকে, এবার আসল কথা আসি, ইরানের সাথে আমেরিকান চুক্তির কোন অবস্থায় গেছে? অবস্থা এখন এমন যে আমেরিকায় উল্টে এখন তেল মারতেছে, ভাই ভাই চুক্তিটা করে নিলে হয় না কেন? কারণ এই খবর ফাঁস হয়ে গেছে যে আমেরিকানদের অস্ত্র নেই। অস্ত্র নেই মানে আবার এখানে টাকা ঢালতে হবে, টাকা ঢাললে পরে বিনিয়োগ দিতে হবে কয়েক বিলিয়ন, দিলে পরে আবার অস্ত্র বানানোর কারখানাগুলো চালু করতে হবে, দেন অস্ত্র পাবে। মজুদ ফুরিয়ে আসছে, অন্তত বিপজ্জনক লেভেলে পৌঁছে গেছে। সেই কারণে যুদ্ধটা বন্ধ হচ্ছে। মূলত ট্রাম্পের ক্ষোভ তার এই বিখ্যাত হেগসেথ, যে প্রতিরক্ষা মন্ত্রী, সে হেগসেথকে দমকাইতেছে, সে খবরও পত্রিকায় চলে আসতেছে। দমকাচ্ছে এই জন্য না যে এই খবর বাইরে চলে গেল কি করে ওইটা,
মজুদ কমে গেছে, ওটা নিয়ে তার চিন্তা নাই। তার চিন্তা হলে খবরটা বাইরে গেল কেন। সিএনএন সবচেয়ে বেশি এই খবর ফাঁস করে দিচ্ছে। ফলে ট্রাম্প বেসিক্যালি একটা বোকা, বকওয়াজ করতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে নিজের দেশে বিদেশে সব জায়গায়। তাহলে এই অবস্থা ইরানিরাও বলতেছে না, নো চুক্তি। পাল্টা কি করছে সে দেখেন, ওমানের সাথে কথা বলে রাখছে। ওমানের সাথে কথা বলার মানে কি? ওমানের সাথে কথা বলার ইরান যে হরমুজ প্রণালীর উপরে যে বাধা দিয়ে রাখে যে জায়গাটায়, এটা হলো একটা বাধা জাহাজ চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এই বাধার নিচে একদম থেকে পারমাণবিক অস্ত্র টস্ত্র রেখে দেওয়া থেকে শুরু করে কি যে নাই ওখানে। ফলে ইরানের কথাটা আসলে ওখান দিয়ে যদি আপনি জাহাজ নিয়ে যান, আপনি যে নিচে পুঁতে রাখা বোমার উপর দিয়ে চালাবেন না, তা আপনি জানেন না। কারণ কোন জায়গায় কি পুঁতা আছে ওটা একমাত্র ইরানিরা জানে। ফলে আপনাকে হরমুজ প্রণালীতে চলতে গেলে পরে ইরানের কথা শুনে চলতে হবে। ইরানের গাইডেড যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর উপর দিয়ে যাইতে হবে। ওকে, পারেও যদি গেলেন, এরপরে শুরু হবে ওমান সাগর। এই ওমান সাগরে গিয়ে এই ট্রাম্প আবার একটা তার বাধা, তার সেনাবাহিনী বসেছে। তাহলে ওমানের সাথে ইরানের চুক্তি হয়ে যাওয়ার মানে হলো ট্রাম্প আউট। দ্বিতীয়বার সে হরমুজ প্রণালীর উপরে কন্ট্রোল নেওয়ার কোনো সুযোগ তার থাকবে না। এবং ইরান সেই জায়গায় ওমানের সাথে সম্পর্ক করে রাখছে, চুক্তি সাইন হয়নি খালি, কিন্তু কি ধরনের চুক্তি হবে তা সম্পূর্ণ ফাইনাল করে ফেলাইছে। এর মানে কি ওখান থেকেও ট্রাম্প আউট। এখন এই অবস্থায় আপনি হম্বিতম্বি করতেছেন। এই অবস্থাতেও আপনি সৌদি আরব থেকে, মিডল ইস্টার্ন দেশগুলো থেকে, যেখানে আপনার প্রত্যেকটা দেশে ঘাঁটি আছে, সেই আমেরিকান ঘাঁটিগুলো থেকে আপনি ইরান দিকে বোমা মারছে। এই জন্য ইরান সাবধান বানিয়ে দিচ্ছে এবার, যে এইবার কিন্তু যদি শুরু হয় তাহলে আমি প্রথমে হামলা দিব এই মিডল ইস্টার্ন এই দেশগুলোর উপরে। এখন এই অবস্থায় আপনারা এগুলা এই জোট বানাইতেছেন, ইন্ডিয়া লিখতেছে এটা সুন্নি জোট, এই শেয়ার সুন্নি বাঘ, যেখানে প্রত্যেকটা মানুষ বাংলাদেশ সুন্নি অধ্যুষিত। স্টিল মূল ইস্যুটা কি? মূল ইস্যুটা হলো গাজাবাসী, ইসরায়েল, প্যালেস্টাইনিরা। আপনি প্যালেস্টাইনিদের ইন্টারেস্ট ভুলে গেলে যারা যারা জোটটা করছেন তারা সবাই নিজের স্বার্থে করছেন। প্যালেস্টাইনিরা মারা গেলে মারা যাক, গাজাবাসী মরলে মরুক, আপনার আসল জিনিসটাই তো নষ্ট করে ফেলছেন। কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে সমর্থন করবে? ন্যূনতম যে জিনিসটা, যেখানে ইনসাফ নাই সেখানে ইসলাম নাই, আপনার ইনসাফটাই নষ্ট করে ফেলেছে। প্যালেস্টাইনদের ইনসাফ পাওয়ার হক নাই। এটা যে কোনো একটা মুসলমান দেশ, মুসলমান অমুসলমান নির্বিশেষে, একটা বিচার নাই। আপনি যা ইচ্ছা তাই করবেন নেতানিয়াহু, আর আমরা সবাই দেখবো এটা আমাদের স্বার্থে বেঁচে দেব। এটি হয়, হতে পারে। আচ্ছা, এটা ভাবে কোনো খুব নাই, কার কোনো খবর নাই, যা ইচ্ছা তাই করতেছেন। সৌদি আরবকে কেন্দ্র করে জোট বানাইতেছেন, আমাদের উস্কানি দিতেছে, আরে নয়া ইসলামী জোট হইতেছে। আরে এটা তো আমেরিকান দালাল একটা জোট, আমেরিকার ছায়ায় চলে এমন একটা জোট। এই জোট সারা দুনিয়ার মুসলমানদেরকে পথ দেখাবে? এগুলো এগুলো কি, এগুলো কি ভাসতেছে এগুলা? আমি বুঝি না আসলে এই দেশগুলো টিকবে কি করে। ওকে, পরিণতিটা বলে দিই কি হবে এখন। এই তিন দেশীয় জোট, এই তিন দেশীয় জোট যখনই চীন যখনই পাকিস্তানের কান ধরে উঠে নিয়ে চলে যাবে, তুরস্ক একটা অজুহাত দিয়ে কেটে পড়বে। যে যাই ছিল তাই আবার ব্যাক টু দ্য স্কোয়ার, তাই অবস্থা হয়ে যাবে। এরই ফাঁকে দেখেন বিভিন্ন আমাদের মতন দেশে খলিলুর রহমান থাকবে, আছে, তারা আমেরিকান দালালি করে আমাদেরকে সৌদি আরবের সাথে 14 রাষ্ট্রীয় জোটের মধ্যে ঢুকে দিছে। এগুলোর কি হবে? এবার যদি ইরান সৌদি আরবে এইবার বোমা মেরে তছরছ করে দেয়, তখন কি হবে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সেনাবাহিনী ওই বোমা খাবে? আচ্ছা, আমরা যাই নাই ধরেন, কিন্তু ওই বোমা খাওয়ার সময় আমাদের সরকারের পজিশন কি হবে? ইরানের বিরুদ্ধে বলবো? আবার বলতেছে এইটা জোট কিন্তু ইরানের বিরুদ্ধে করা হয় নাই। কি বলে এটা? সব সময় দেখেন প্রত্যেকটা জায়গায় শাক দিয়ে মাছ দেখা, এটা অদ্ভুত আচরণ করতেছে এই তিনটা দেশে। তুরস্কের সম্পূর্ণ অ্যাটিটিউডটা দেখেন যে কোন জায়গায়। এমন কোন একটা ইস্যু নাই যেখানে সে স্টেট কাট কথা বলে, প্রত্যেকটা ইস্যু বলছে একটা করে আর একটা। পাকিস্তানের নতুন এই বং ধরছে, ও নিজেই জানে, আমাদের চেয়ে সবচেয়ে দৃষ্টি ভালো জানে যে চীন তার কাছ থেকে প্রত্যাহার করে নিলে তার পরের দিন ডাল রুটি হবে না। কারণ এত ডিপেন্ডেন্ট চীনের উপরে। $75 বিলিয়ন লোন আছে পাকিস্তানের চীনের কাছে।
ইমাজিন করতে পারেন এটা কি পরিমাণ ডিপেন্ডেন্ট চীনের উপরে। অথচ দেখেন আমেরিকার পক্ষের একটা সামরিক জোটে জয়েন করে বসে আছে। শেষ কথাটা হলো তাহলে এই যে এইসব বুজুং বাজুং দিয়া আমেরিকার পক্ষে খাড়ায় থাকা যাবে না। আগামী দিনের পোলারাইজেশন যদি বাদও দেই, এই কালই আপনি টিকতে পারবেন না, চলতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো সবার আগে বিচার লাগে, জাস্টিস লাগে, ন্যায় লাগে, ইনসাফ লাগে। এটা বাদ দিয়ে আপনি অন্য কিচ্ছু করতে পারবেন না, পারেন না, পারবেনও না। আপনি এই জিনিসগুলো দুর্বল রেখে একটা 3 দেশীয় জোট বানাইবেন গোপনে ইসরায়েলের সাথে, না হলেও প্রকাশ্যে, মানে পাবলিকলি অন্তত পরিষ্কার যে আপনারা ট্রাম্পের লোক। এগুলো করে চলবেন আর গাজাবাসী মরে পড়ে থাকবে আর আমরা এগুলো দেখতেই থাকবো। আমাদের কলির লবণ আছে এই জন্য। আপনারাই চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ, যেটা পসিবল। বলে না যে আপনার ইমান আছে বলে দাবি করলে তো হবে না। এই কাণ্ডের পরে আপনি নিজেই জানেন যে আপনার ইমান নেই আসলে। একটা ন্যায় অন্যায়ের জায়গায় পজিশন নিতে পারলেন না, আপনার ইমান কোত্থেকে থাকবে? মুখে দাবি করলে হবে? আল্লাহ পর্যন্ত যাইতে হবে না। আপনি নিজেই তো জানেন যে আপনার ইমান নেই আসলে। মুখে বলছেন একটা, করছেন আরেকটা। আশা করি এগুলো সব আল্লাহ যেন ওদেরকে সে হুঁশ দেয়, হেদায়েত দেয়। আর বাংলাদেশের মানুষ স্বভাবত এগুলো জায়গা ছেড়ে যাবে না। আমরা শেয়ার শুনি ভাগ করি নাই, করলে হাসিনা সফল হয়ে যেত। হোসেনি দালালের মসজিদে বোমা মারছিল ওয়ারেন্টের আমলে। পুরান ঢাকার ওই এলাকায় 2 ভাগ হয় নাই। এখনো এলাকার লোক ওই মসজিদে নামাজ পড়ে, সে সুন্নি হোক শিয়া হোক। বাংলাদেশ অন্য ধরনের, এরা কখনোই শিয়া সুন্নি মারামারি করে না, একসাথে থাকতে চলতে জানে। আশা করি এগুলো নিয়ে আল্লাহ সবাই হেদায়েত দিবে, খুশ হবে। থ্যাংক ইউ।